নমস্কার, ফ্লাই অন গল্পের নতুন ঠিকানা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শতরূপা। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। কলকাতার এক যুবক উলাপুর নামের এক গণ্ডগ্রামে আসে পোস্টমাস্টারের চাকরি নিয়ে। সেখানে তাকে দেখাশোনা করা তার 5 মাস খাটার জন্য 12-13 বছরের এক অনাথা বালিকা নিযুক্ত হয়, নাম রতন। এরকম দুই অসমবয়সী মানুষের এমন এক বিরল পরিবেশে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের কোনো সংজ্ঞা হয় না, অথচ সেই সম্পর্ক মায়া, মমতা, স্নেহ এবং অভিমানে পরিপূর্ণ। রতন যা তার নিজের নয়, ভ্রমবশত তাকেই আপন বলে ভেবে নিয়ে নিজের কাছে বন্দি করে রাখবার ব্যর্থ প্রচেষ্টা করেছিল। মন এক কুহকিনী মায়া, সহস্র পাকে জড়িয়ে যখন দম ফেলবার অবকাশটুকু নেই, তখন সে জানতে পারল যাকে অবলম্বন করে সে জড়িয়েছিল সে বস্তুত মুক্ত, জড়িয়েছে একা সে। অতএব জাল কেটে বেরোনোর প্রাণপণ প্রচেষ্টা চলতে লাগলো। এইভাবে কিছুক্ষণ চলবার পর বোঝা গেল এই বাঁধন থেকে মুক্তি নেই, মুক্ত হওয়ার মতো জোরও নেই, সেই মনও আর নেই। অতঃপর সে নিজেকেই ধিক্কার দিতে লাগলো, অভিশাপ দিল, ক্ষতবিক্ষত করল নিজেকে। সব শেষে বৃষ্টি নামল, কিন্তু সেই অন্তঃক্ষরিত বৃষ্টি স্বস্তির নয়, সেই বৃষ্টি জ্বালাময়ী। সেই বৃষ্টি কেউ দেখল না, কেবল কিছু দীর্ঘ রজনী সাক্ষী হয়ে রইল। শুরু করছি পোস্টমাস্টার। রতন, রতন। কি কি দাদাবাবু? ওই গাছতলায় বসে কি করছিলি রে? পেয়ারা খাচ্ছিলাম গা। তুমি খাবে বাবু? না, আমার আর পেয়ারা খেয়ে কাজ নেই। আচ্ছা শোন, তুই লেখাপড়া জানিস? না দাদাবাবু। এত বড় মেয়ে, এখনো অক্ষর পরিচয় হয়নি তোর? এই নে পয়সা নে, যা গিয়ে স্লেট পেন্সিল কিনে নিয়ে আয়, আমি তোকে শেখাবো। দাদাবাবু, এ দেখো এনেছি। এনেছিস? আয় আয়, এখানে এসে বস তো। দেখ, এটা আমি কি লিখলাম বলতো? কি লিখলে গো? এই হলো অ। অয়ে অজগর আসছে তেড়ে। নে বল। অয়ে অজগর আসছে তেরে। হ্যাঁ। আয় আমটি আমি খাবো পেড়ে। বল। আয়ে আমটি আমি খাবো পেরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে। ঋষি মশাই বসেন। প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটা অতি সামান্য, কাছেই একটা নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটি স্থাপন করিয়েছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। একটা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, অদূরে একটা পানাপুকুর এবং তার চারপাশে জঙ্গল। কুঠির গোমস্তা ইত্যাদি যে সকল কর্মচারী আছে, তাদের ফুরসত প্রায় নেই এবং তারা ভদ্রলোকের সঙ্গে মেশবার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত জায়গায় গেলে হয় উদ্ধত,
নয়তো অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ বেশি নেই। কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করে। তাতে এমন ভাব ব্যক্ত করেছে যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় আর সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখে, তাহলে এই আদমরা ভদ্র সন্তানটি আবার নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন খুবই কম, নিজেই রেঁধে খেতে হয়। গ্রামের একটা পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার সমস্ত কাজকর্ম করে দেয়, চার চারটে খেতেও পায়। মেয়েটার নাম রতন, বয়স 12 বা 13। বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। একদিন বর্ষাকালের এক মেঘমুক্ত দুপুরবেলায় ঈষৎ তপ্ত সুকোমল বাতাস বইছিল। রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে একরকম গন্ধ ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে। কোথাকার এক নাছোড়বান্দা পাখি তার একটা একটানা সুরের নালিশে সমস্ত দুপুরবেলার প্রকৃতির দরবারে খুব করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনের সেই বৃষ্টি ধোয়া মসৃণ চিক্কণ গাছের পাতার হিল্লোল আর ভাঙা বর্ষার রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর সত্যিই দেখবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাই দেখছিলেন আর ভাবছিলেন, এই সময়ে কাছে একজন কেউ যদি খুব আপনার কেউ লোক থাকতো, হৃদয়ের সঙ্গে একান্ত সংলগ্ন এক স্নেহপূর্ণ মানব মূর্তি। ক্রমে ক্রমে মনে হতে লাগলো সেই পাখি যেন ওই কথাই বারবার বলছে। এই জনমানবহীন বৃক্ষ ছায়াপূর্ণ দুপুরবেলার গাছের পাতার মর্মরও সেই অর্থই যেন বহন করে আনছে। কেউ বিশ্বাস করে না, কেউ জানতেও পারে না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে এই গভীর নিস্তব্ধ দুপুরের দীর্ঘ ছুটির দিনে ঠিক এরকমই একটা ভাবের উদয় হচ্ছে। এই সময় পোস্টমাস্টার দীর্ঘশ্বাস ফেলে রতনকে ডাকলেন এবং তাকে পড়াশোনা শেখানোর চেষ্টা করলেন। সমস্ত দুপুরবেলায় তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন এবং এইভাবেই খুব অল্প দিনেই যুক্ত অক্ষরে পৌঁছে গেলেন। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিঁঝি ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের পাতার কম্পন দেখলে কবির হৃদয়েও ঈষৎ হৃদকম্প উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটি প্রায় নিভু নিভু প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাক দিতেন, রতন। রতন দরজার কাছে বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকে ঘরে আসতো না। বলতো, কি গা দাদাবাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে। হেসেলের তোর হেসেলের কাজ পরে হবে খন। একবার তামাকটা সেজে দিত। কিছুক্ষণের মধ্যেই দুটো গাল ফুলিয়ে কলকেতে ফুঁ দিতে দিতে রতন প্রবেশ করত। তার হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার কোনোদিন ফস করে জিজ্ঞেস করতেন,
আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে তার অল্প অল্প মনে আছে। সারাদিন পরিশ্রম করে বাপ সন্ধেবেলায় ঘরে ফিরে আসত। তারই মধ্যে দৈবাত দু একটা সন্ধে তার মনে পরিষ্কার ছবির মতো চিত্রিত হয়ে আছে। এই কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে বসে পড়ত। মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল। অনেক আগেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা করেছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাই তার মনে বেশি উদয় হতো। দাদাবাবু, ও দাদাবাবু, বলি আমার কথা শুনতে শুনতে তো অনেক রাত হয়ে গেল। আজ রাঁধবে না? না রে, আজ আর রান্না করব না। ওবেলা তরকারি আছে না? হ্যাঁ। তুই বরং এক কাজ কর, ঝট করে উনুনটা ধরিয়ে খান কয়েক রুটি সেকে আনতো। ওই দিয়ে আমাদের আজ রাতটা হয়ে যাবে। এক একদিন সন্ধেবেলায় সেই বিরাট আটচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা বলতেন, ছোট ভাই, মা আর দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা, যেসব কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না। সেই কথা একটি অশিক্ষিত গ্রাম্য ক্ষুদ্র বালিকাকে বলে যেতে কিছু মাত্র অসঙ্গত মনে হতো না। শেষে এমন হলো, বালিকা কথোপকথন কালে তার ঘরের লোকদেরকে মা, দিদি, দাদা বলে চির পরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ছোট্ট হৃদয়পটে বালিকা তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল। শ্রাবণ মাসে বর্ষার আর শেষ নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। সারাদিন ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। একদিন সকালবেলা থেকেই খুব মেঘ করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু রোজকার মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেরে নিজের পুঁথিগুলো নিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকল। দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন, বিশ্রাম করছেন মনে করে আবার অতি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ কানে ডাক এলো, রতন, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। তপ্ত কপালের ওপর শাখা পড়া কোমল হাতের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছেন, এই কথা মনে করতে ইচ্ছে করে। এবং এই স্থানে এই প্রবাসীর মনের ইচ্ছা ব্যর্থ হলো না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করে বসল। বৈদ্য ডেকে আনলো, যথাসময়ে ওষুধ খাওয়ালো। সারা রাত মাথার কাছে জেগে বসে রইল। নিজেই পথ্য রেঁধে দিল,
আর শতবার করে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনে মনে স্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষদের কাছে বদলি হওয়ার জন্য দরখাস্ত করলেন। রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দরজার বাইরে আবার তার স্থান অধিকার করল, কিন্তু আগের মতো আর তাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন। রতন যখন ডাক প্রত্যাশা করে বসে আছে, তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন। বালিকা দরজার বাইরে বসে হাজারবার করে তার পুরনো পড়া পড়ল। পাছে যেদিন সহসা ডাক পড়বে, সেদিন তার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হয়ে যায়, এই তার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধেবেলায় ডাক পড়ল। রতন, কই গেলি, শুনছিস? উদ্বেলিত হৃদয়ে রতন ঘরের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না রে। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজেই তাকে বললেন, বদলির জন্য দরখাস্ত করেছিলাম জানিস, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই কাজে জবাব দিয়ে কালই বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো, আর এক জায়গায় ঘরের জীর্ণ চাল ভেদ করে একটা মাটির সরার ওপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হলো না। বোধ করি মাঝে মাঝে মাথায় অনেক ভাবনা উদয় হয়েছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হলে বালিকা তাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব সেটা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগলো। সে কি করে হবে? সে কি করে হবে? সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কিছু একটা কারণে জিজ্ঞাসা করতে পারেনি। পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন অনেক রাত্রে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান শেষ হলে রতনের ডাক পড়ল। রতন! রতন নিঃশব্দে ঘরে প্রবেশ করল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে তার প্রভুর মুখের দিকে চাইল। প্রভু বললেন, বুঝলি রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতো যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারীর হৃদয় কে বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সইতে পারল না
একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেননি, তাই অবাক হয়ে চেয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার আসলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার উদ্যোগ করলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। তার বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু বলতে হবে না। বলে সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুটের মাথায় নীল ও সাদা রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকো ছেড়ে দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারদিকে ছলছল করতে লাগলো। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগলো। একবার নিতান্ত ইচ্ছে হলো ফিরে যাই, জগতের কোল বিচ্যুত সেই অনাথাকে সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষার স্রোত খরতর বেগে বইছে, গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে লাভ কি? পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে কেবল চোখের জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বোধ করি তার মনে ক্ষীণ আশা জেগেছিল, দাদাবাবু যদি ফিরে আসেন। সেই বাঁধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু দেরিতে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যা আশাকে দুই হাতে বেঁধে বুকের ভেতর প্রাণপণে জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে হৃদয়ের রক্ত শুষে সে পালিয়ে যায়। তখন চেতনা হয়, আর দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়বার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। আমাদের গল্প আজ এখানেই শেষ হলো। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে পোস্টমাস্টার। সূত্রধর এবং পর্ব পরিচালনায় ছিলাম আমি শতরূপা। বিভিন্ন ভূমিকায় পোস্টমাস্টার অঙ্কন, রতন শতরূপা, আবহ এবং শব্দ পরিকল্পনায় শতরূপা, প্রচ্ছদ সাগনিক। সমগ্র পর্বটি প্রযোজনা করেছে ফ্লাই অন গল্পের নতুন ঠিকানা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প। ভালো মন্দ যেরকমই হোক, আপনাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলের উন্নতির জন্য আপনাদের মতামত আমাদের ভীষণ প্রয়োজনীয়। যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন
তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেকটা নতুন গল্পের সাথে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।